আজকে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো সেটা হচ্ছে মাইলস্টোনের শিক্ষার্থীরা মূলত যে কারণে সরকারের উপর ক্ষোভ চড়েছেন সেটা হলো লাশ নিয়ে যেই সংখ্যা বিভ্রান্ত তৈরি হয়েছে, সেটা নিয়েই মূলত সমস্যার শুরু। এবং আমি মনে করি সেই সমস্যার শুরুটাও করেছে সেনাবাহিনী। কারণ তারা রাতের আঁধারে চুরি করে তারপরে শিক্ষার্থীদের লাশ কেন কলেজ থেকে স্কুল থেকে আনতে হবে সেটা আমরা বোধগম্য নয়। এর বাইরেও আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। আমাদের সাথে সম্মানিত ৩ জন অতিথি আছেন যারা সবাই সেনাবাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে মাইলস্টোনের যে ঘটনা এটা যদি কোনো আ ষড়যন্ত্র না হয়েও থাকে, ভারতীয় কোনো আগ্রাসনের অন্য কোনো মাত্রা নাও হয়ে থাকে, সেই ক্ষেত্রেও এই দায় ভারত এবং শেখ হাসিনার। কারণ গেল ১৫ বছরে এই বাংলাদেশ সেনাবাহিনীকে, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, এই বাহিনীকে উন্নয়নের যে গল্প শুনিয়ে আমাদেরকে লুটপাট করা হয়েছে, সেই লুটপাটের নামে আসলে এই বাহিনীগুলোকে কতটুকু উন্নত করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে সেনাবাহিনীর কর্মকর্তারা আপনাদেরকে জানাবেন। আমরা ১ম এই মাইলস্টোনের ঘটনা নিয়ে একটি বাংলা এডিশনের একটি প্রতিবেদন আছেন। সেই প্রতিবেদন তাদের উপর চড়াও এবং তাদেরকে বেধড়ক মারধর করে। ১৬টা কক্ষ ছিল, ১১৫ স্টুডেন্ট মারা গেছে। সোমবার রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত ২৭ জন শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তর বলছে নিহতদের মধ্যে ২৩ জনই শিশু। এর বাইরে পাইলট, শিক্ষক, অভিভাবক সহ ৪ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন। দুপুর ১২:৩০ পর্যন্ত ২০ জনের লাশ হস্তান্তর করার তথ্য দেওয়া হয়েছে তালিকায়। এরপরও মৃত্যুর এই সংখ্যা নিয়ে এখনও ধোঁয়াশা কাটছে না। এ বিষয়ে মঙ্গলবার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেন, মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এটি নিরসনে আরও সময় লাগবে। মৃত্যুবরণ সম্পর্কে যে সংখ্যাটা বলেছি সেখানে যে দুটো সংখ্যায় পার্থক্য আছে, সিএমএইচে আমাদের ১৫, সিএম আইএসপি এর বিজ্ঞপ্তিতে ১৬ এবং উত্তর আধুনিকে ১। এই সংখ্যাটি বিভ্রান্তি দূর হতে আমাদের একটু সময় দেন আপনারা। আমরা এখানে আসার আগে চেষ্টা করেছি এই বিভ্রান্তি দূর করার। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই এটা দূর হয়ে যাবে। তবে এমন যুক্তি মানতে নারাজ দুর্ঘটনায় হতাহতের স্বজনেরা। বার্ন ইনস্টিটিউটে আসা এক স্বজনের অভিযোগ, ক্লাসরুমে যারা নিহত হয়েছে এবং যাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি তাদের এখনো কোনো গণনার মধ্যে রাখা হয়নি। ওইখানে একটা রুম থেকে বাচ্চাদেরকে বের করতে পারে নাই। একটা রুমে আমাদের ছেলেমেয়েরা যেখানে পড়ে একটা সেকশনে সর্বনিম্ন ৬০ জন বাচ্চা থাকে। তাহলে ধরেন ওইখানে ৬০টা বাচ্চা পুরে চাই। তারপরে ওরা যদি ২০ জন আনে, ওরা বলে ৫ জনের কথা। আমার মনে হয় হতাহত ছাড়া মৃত্যুর সংখ্যা এখনো ২০০ ছাড়িয়েছে, যদিও এটা মিডিয়াতে আমরা প্রচার করতে লজ্জা পাই। তিনি আরও অভিযোগ করে বলেন, লাশের প্রকৃত সংখ্যা প্রকাশ না করায় অনেকের পরিবার নিখোঁজ সন্তানকে পাগলের মতো খুঁজছে। ওরা প্রকাশ করুক বা না করুক, এটা আমরা বলতে বাধ্য। একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা রুমে প্রতিটা সেকশনে ৬০ জন করে বাচ্চা থাকে, এর নিচে কোনো বাচ্চা নাই। তো তাইলে ওই রুম থেকে তো বাচ্চা বের করতে পারে না। ওই কি আপনি কালকে মিডিয়াতে আপনারা দেখছেন? তাইলে ওই রুমের বাচ্চাগুলি কোথায়? আপনি কি ওইটা কাউন্ট করবেন না? শুধু কি এনে হসপিটাল যেগুলি ভর্তি করছেন এগুলি বাচ্চা মারা গেছে, অসুস্থ হয়েছে আরও অনেক। এদিকে মৃত এবং আহতদের সঠিক সংখ্যা সহ ৬ দফা দাবিতে বিক্ষোভ করেছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরাও। তাদের অভিযোগ, সরকার মৃতের সংখ্যা কম দেখাচ্ছে এবং মরদেহ সরিয়ে ফেলছে। বিভিন্ন গণমাধ্যম যখন ওদেরকে জিজ্ঞেস করছিল ডেড কাউন্ট কত মানুষ মারা গেছে, তখন তারা বলতেছে যে ২ থেকে ৩ জন। তো এরই মধ্যে আমার ফ্রেন্ড যে সাফায়েত ও পাশে দাঁড়ানো ছিল, ওরা দাঁড়ানোর পরে ওরা এক পর্যায়ে বলে যে ও বলছে যে এখানে তো আমি ২০-৩০ জনের বেশি লাশ তো আমিই সরাইলাম, এখানে তাহলে ২-৩ জন কিভাবে হয়? এই কথা বলার পরে সেনাবাহিনী তাদের উপর চড়াও এবং তাদেরকে বেধড়ক মারধর করে। বলে যে ৩ জন মারা গেছে, তারপর বলে ১৯ জন মারা গেছে। এটা কোন ধরনের? একটা ক্লাসে যেখানে ২০ জন থাকে সেখানে কি আপনি মনে করেন সেখানে ১৯ জন মরার কথা? একটা ক্লাস, ওখানে অনেকগুলো ক্লাস ছিল, না হলেও সেখানে ১৬টা কক্ষ ছিল, ১১৫ স্টুডেন্ট মারা গেছে। সেখানে তারা নিউজে ফার্স্টে দিচ্ছে ৩ জন, পরে দিচ্ছে ১৯ জন। এসব কোন ধরনের? ক্লাস প্রতি সেকশন কম হলে 30 থেকে 35 জন, মানে 3টা ক্লাস এখন ডিরেক্ট হামলা করছে। এগুলো তো মানে লাশ ওরা বলতেছে ৫ জন, ৬ জন, ২০ জন, এগুলোর কোনো মানে হয় না। কম হলে ১০০ প্লাস মারা গেছে। এখানে লাশের সংখ্যাটা মিডিয়া থেকে আমাদেরকে খুব কম প্রকাশ করা হচ্ছে। যেমন আজকে সকালের লাস্ট আপডেটে জানতে পারলাম ২৭ জন, কিন্তু আমরা যেখানে উপস্থিত ছিলাম, আমরা কালকে ছিলাম প্রত্যক্ষদর্শী, আমরা চাক্ষুষ প্রমাণ। এখানে আমরা
আমাদের অনেক স্টুডেন্টই, এমনকি আমিও দেখছি নিজ চোখে, অনেক স্টুডেন্টই প্রায় 20+ স্টুডেন্ট উদ্ধার করছে লাশ, অর্ধগলিত লাশ, চামড়া নাই ওটাকে, এরকম লাশ উদ্ধার করছে। তাহলে আমরা যদি 20+ উদ্ধার করি, তাহলে মিডিয়া কোন হিসাবে আমাদেরকে 27 বলে? এখানে কি ওদের কোনো রাজনৈতিক ভয় আছে কিনা, এটা আমাদের জানতে হবে। এ নিয়ে দিনভর মাইলস্টোন ক্যাম্পাস এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। সকালে কলেজ ভবনের ভেতরে শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল আছেন এমন সংবাদে উত্তেজিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। এ সময় কলেজের বাইরে অবস্থান নিয়ে দুই উপদেষ্টার পদত্যাগ চেয়ে স্লোগানও দেন তারা। এক পর্যায়ে আন্দোলনকারীরা কলেজ ভবনের ভেতরে ঢুকে দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন। কয়েক ঘণ্টা চেষ্টার পর তাদেরকে বের করে আনে পুলিশ। এবার কলেজের মূল ফটকের সামনের রাস্তা আটকে স্লোগান দেন আন্দোলনকারীরা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন। জি স্যার, আমরা জনাব মোহাম্মদ হাসান নাসির স্যার আপনার কাছ থেকে আসি। আপনার নামের পাশে আমরা দেখছি PNG 20। তো এটা থেকেই স্যার শুরু করি, মানে রহস্য কি একটু বলেন। তো এটা আপনার মনে হয় আনমিউট করা স্যার, আনমিউট করেন। সরি, ধন্যবাদ ইলিয়াস ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সহকর্মীরা সহযোদ্ধা বৃন্দ সবাইকে একসাথে এক স্ক্রিনে দেখে আনন্দিত, গর্বিত। এই PNG 2.0 এটা তো আসলে গর্বের কথা। 5 আগস্টের পরে এই নিষেধাজ্ঞা জারি হওয়াটা, এটাকে আমি যোগ্যতা বা এটার উপাধি হিসেবেই গ্রহণ করেছি, এবং আমাকে এককভাবে এটা তুলে নেওয়ার জন্য প্রস্তাব আসার পরেও আমি এটাকে প্রত্যাখ্যান করছি যে না, PNG অ্যাজ এ হোল এটা একটা অবৈধ জিনিস, PNG-টাকেই বাতিল করতে হবে। আমার PNG সবারটা যদি থাকতে পারে, আমারটাও থাকবে। দুঃখের বিষয় হচ্ছে যে আমাকে কোনো কারণ দেখানো হয় নাই কেন আমাকে PNG করা হয়েছে। আমার কাছে কোনো চিঠিও আসে না আজ পর্যন্ত, কিন্তু যে চিঠিটা আমি সোশ্যাল মিডিয়াতে পেয়েছি এবং যেটা আমার জন্য চিন্তার বিষয়, ওইখানে আমার বাসার কমপ্লিট ঠিকানা দেওয়া আছে। এখন যে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এটাকে ব্যবহার করে আমাকে বা আমার পরিবারের সদস্যদেরকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমি এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর নিঃসন্দেহে দৃষ্টি আকর্ষণ করবো যে আমার নিরাপত্তা। আমার মনে হয় আমার দর্শকদের অনেকেই এই PNG-র বিষয়টা জানেন না। আপনি যদি একটু বলেন যে PNG হলে কি কি সুযোগ সুবিধা আপনার সেনাবাহিনীর পক্ষ থেকে আপনি। PNG-র অরিজিনাল টার্মটা হচ্ছে পার্সোনা নন গ্রাটা। এটা মানে একটা ল্যাটিন ওয়ার্ড, যেটা সাধারণত ডিপ্লোমেটদের বিষয়ে ব্যবহার করা হয়। ডিপ্লোমেটসরা যখন কোনো দেশে দায়িত্ব পালন করে, তখন তারা ওই দেশের আইনের আওতায় থাকে না। ফলে তারা কোনো অপরাধে জড়িত হলে ওই যে হোস্ট কান্ট্রি, তারা তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিতে পারে না। তখন তারা তাদেরকে PNG মানে অবাঞ্ছিত ঘোষণা করলে, তখন যে দেশের ডিপ্লোমেট তারা তাকে ফেরত নিতে বাধ্য হয়। ইদানিং যেটা আমাদের সাথে ঘটেছে, সেটা মায়ানমারের অ্যাম্বাসেডর যিনি ছিলেন বাংলাদেশের, তাকে মায়ানমার সরকার PNG ঘোষণা করায় তাকে সাথে সাথে মায়ানমার থেকে দেশে ফেরত আসতে হয়। বাংলাদেশে এটা আইন ছাড়াই চালু ছিল দীর্ঘদিন। এই শব্দটা ব্যবহার হতো এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। একটা অফিসার কোনো কারণে রাজনৈতিক বিরোধী পক্ষের হলে তার বিরুদ্ধে আমরা দেখে আসছি বেশিরভাগ। বাট প্রকৃত অর্থে কারোর বিরুদ্ধে কেউ যদি অপরাধ করে থাকে, আমি আমার দেশে বসবাস করছি, আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে, দেশের আইনে আমার বিচার হবে। আমি চাকরি করে অবসর সংক্রান্ত বিষয় আমি কিছু সুবিধা প্রাপ্য, আমি পেনশন পাই, এটার জন্য আমাকে পেনশন অফিসে যেতে হয়। আমার মেডিকেল সুবিধা পাই, এটার জন্য আমাকে হাসপাতালে যেতে হয়। এছাড়াও ব্যাংক, আমার ক্যান্টনমেন্টে চাকরির কারণে আমার ব্যাংক, ক্যান্টনমেন্টের বিভিন্ন কারণে ব্যাংকে হাজির থাকতে হয়। এছাড়াও আরো অনেক ফেসিলিটি আছে যেগুলোর জন্য প্রয়োজন। একজন সাধারণ নাগরিক যে ক্যান্টনমেন্টে এক পথ দিয়ে ঢুকে আর এক পথ দিয়ে বেরোয়, তার জন্য কিন্তু এটা বেশি প্রযোজ্য না। কাউকে যদি বলা হয় আপনি ঢুকবেন না, সে আর ঢুকবে না। কিন্তু একটা সামরিক কর্মকর্তা বা যে সদস্যের জন্য এটা আমি মনে করি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা বা কোনো কারণ যদি ঘটে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। আমার পেনশন, আমি অবসর নিয়ে চাকরি শেষ করে অবসর নিয়ে আমার মেডিকেল ফেসিলিটি আমি ডিউ, কারো অধিকার নেই। সরকার বলবে কেন আমাকে এটা দেওয়া হবে না। না স্যার, আপনি আমরা সেই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি সবসময় দেশের পক্ষে কথা বলেছেন, ভারতের বিরুদ্ধে কথা বলেছেন, এবং আপনি সেনাবাহিনীর যেই অংশটা আপনার সাথে আছে সবসময়, তাদের সবাইকে আমরা দেখেছি। আমরা হাসিনুর ভাইয়ের কথা জানি, আমাদের এখানে ব্রিগেডিয়ার জেনারেল জনাব ATM জিয়াউল হাসান আছেন, মেজর রেজাউল হাসান শাহিন ভাই আছেন। তো আমাদের এই যে মানে আপনারা যে কজন আছেন, এই সবই তো দেশপ্রেমিক মানুষজন। তো আপনি তাদের একটা নেতৃত্বের জায়গায় আছেন, আপনার বিরুদ্ধে কেন PNG করা হলো? এটাই আমার প্রশ্ন, এটাই আমার সরকারের কাছে আমার এটাই প্রশ্ন করার কথা। কেন PNG আমি প্রথমে রিউমার শুনলাম,
কিন্তু আমি যখন কোনো একটা কারণে মেডিকেল সাপোর্টের জন্য আমি হাসপাতালে যাই, তখন আমাকে যে রিসেপশনে যে থাকে তখন সে আমাকে কম্পিউটারে দেখায় যে স্যার আপনাকে ট্রিটমেন্ট দেওয়া যাবে না। তখন আমি ওই কম্পিউটারের স্ক্রিনশটটা নিয়ে বেরিয়ে আসি এবং আমার ট্রিটমেন্ট রিফিউজ করা হয়েছে। আমার এটা প্রশ্ন ছিল যে আমি কি অপরাধ করেছি, আমাকে কেন এই ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না। কিন্তু আমার কাছে যেহেতু কোনো চিঠি আসে নাই, আমি কার কাছে লিখবো? আমার মনে হয় যে কথাটা বললেন আমার অপরাধ ওইটাই। আমাকে এখন বলতে হবে যে বাংলাদেশে কোনো অপরাধ ঘটে নাই। আচ্ছা। বাংলাদেশে পিডিআর হত্যা সাথে কোনো সামরিক কর্মকর্তারা জড়িত না, কোনো র্যাব বা গোয়েন্দা সংস্থার অফিসাররা জড়িত না, গুম খুন হত্যার সাথে কোনো সামরিক অফিসাররা যারা বর্তমানে চাকরিরত আছে বা অবসর গিয়েছেন সম্মানের সাথে, তারা কেউই জড়িত না। এগুলো যদি আমি বলি এবং প্রচার করা শুরু করি, কালকে আমার সব উইথড্র হবে এবং আমি আমার বাসায় উঠতে পারবো। 8 বছর আগে আমার ডিওএইচএস এর বাড়িতে ওঠার কথা, ওইটা গোয়েন্দা সংস্থার ইশারায় ওটা আটকে রয়েছে বিভিন্ন ঝামেলার মধ্যে। আইনগতভাবে তারা পার্সু করছে, যার কারণে এটা আমি একটা সাফারিং এর মধ্যে আছি। কিন্তু এটা শোনার কেউ নাই দেশে এখনো। আমার জন্য কিন্তু এখনো হাসিনা দেশে আছে। আমি বাকি আমার টিমের জন্য আমি মনে করি এখনো হাসিনা শাসন চলতেছে। জি স্যার, আমার মনে মূল আলোচনায় আসি। সেটা হচ্ছে যে আপনি গত 2 দিনে দেখেছেন কি ঘটছে দেশে। আপনার সাথে এই আলোচনায় যুক্ত হবার আগেও আলোচনা হচ্ছিল যে লাশের ব্যাপারে কিছু তথ্য আপনার কাছে এসেছিল। আমরা সেটা দিয়ে শুরু করি যে মাইলস্টোনে যে লাশের কথা, যেটা নিয়ে বিভ্রান্ত তৈরি হয়েছে, এই বিভ্রান্তিটা আসলে মানে আসলে ঘটনাটা কি, এর কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? আমি একটু পুরনো কথাটা বলি। এটা আসলে আমাদের পুরনো কালচার, কিন্তু ডিজিটাল যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, আগে যে আমরা লঞ্চ ডুবি দেখতাম, লঞ্চে কিন্তু 500,000 যাত্রী ঈদের সময় লঞ্চ ডুবি হতো। আমরা সরকার থেকে ঘোষণা করতো 150, 150, কোনো ক্ষেত্রে আরো কম। এইটা কালচার কিন্তু পুরানো। কিন্তু আমি মনে করি এই জিনিসটা এই মানুষ এই ডিজিটাল যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে যে এটা সম্ভব না, এটা করা উচিত না, এটা কোনো সুযোগ নাই। মানুষ সবার হাতে মোবাইল ফোন, সবার হাতে ডিজিটাল কম্পিউটার, ল্যাপটপ। এই একই সিস্টেমটা আমাদের সেনাবাহিনীর চিন্তাধারা বা সশস্ত্র বাহিনীর চিন্তাধারা বা কর্তৃপক্ষের চিন্তাধারা ওই লাইনে রয়ে গেছে যে আমরা 200 জন মারা যাবে, আমি 20টা লোক সামনে শো করব, অফিসিয়ালি ডিক্লেয়ার করবো, বাকিদের সাথে বাড়িতে যে কন্ট্রাক্ট করে তাদেরকে টাকা পয়সা দিয়ে আসবো, তোমরা চুপ থাকো, তোমরা কেউ আওয়াজ তুলবা না। এটাই কিন্তু ছিল আগের সিস্টেম। কোন একটা আর্মির গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করলে সেটা সমাধান হতো কিন্তু এইভাবে। বাট আমার কথা হচ্ছে সেটা তো সম্মতির সাথে হতে হবে। এখন এই মুহূর্তে এটা একটা কিন্তু রাষ্ট্রীয় ক্রাইসিস। এখানে কিন্তু লাশ, ডেড বডি লুকানোর বা হাড্ডিগুটি বালতিতে করে রাত্রেবেলা ছড়িয়ে নেওয়ার, আমার কালকে রাত্রে বেশ কিছু ছবি আমার কাছে এসেছিল, একটা লিঙ্ক এসেছিল। আমি দেখার পরে লিঙ্কটা আমি সেভ করেছিলাম, সকালবেলা শুনলাম যে ওই লিঙ্কটা পুরো ফেসবুক ইয়েটাই ডিলিট করে দেওয়া হয়েছে। তার মানে যারা মনে করছে যে এটা লিক হলে তারা বিব্রত হবে, তারা ওই রাষ্ট্রীয় সিস্টেমটাকে ইউজ করে এই লিঙ্কটাকে ডিলিট করা হয়েছে। এই সন্দেহে এটা 20, 25 বা 27 জন না, 4টা রুম। এবং যে দুর্ঘটনা নিয়ে যে ক্রাইসিসটা বা প্রশ্নটা উঠছে, প্লেনটা ওঠার 15 থেকে 18 মিনিটের মধ্যে আবার এটা ফেরত যাচ্ছিল। এটা কিন্তু যে দিক থেকে মাইলস্টোনে হিট করেছে, ইট ইজ টুয়ার্ডস দি রানওয়ে। আমাকে বুঝতে হবে একটা প্লেন উঠছে মানে কিন্তু 15 মিনিটসে অনেক দূরে চলে যাওয়ার কথা। তার মানে অর্ধেক সময় গেছে বা ফেরত আসছে, ঘুরে এটা টার্ন নিছে ওঠার পরপরই যান্ত্রিক ত্রুটির জন্য। এবং যেহেতু অল্টিটিউড অ্যাচিভ করতে পারে নাই, ওই জন্য সিট বেল্টও ওপেন করে নাই বা করতে পারে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে সিট বেল্ট খুলে নাই না পাইলট শেষ পর্যন্ত চেষ্টা করছে। এই টাইমের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না যে পাইলট তার এই পরিস্থিতিতে সে প্লেনটাকে খোলা জায়গায় নেওয়ার চেষ্টা করছে, বা এই সুযোগ তার ছিল না। এমনও হতে পারে। এটা কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো বিষয় না, তদন্ত করলে জানা যায়। পাইলটের লাস্ট মোমেন্টের কমিউনিকেশন রেকর্ড থাকার কথা, ব্ল্যাক বক্সে এটা থাকার কথা। এই জিনিসগুলো উদ্ধার হলে, যেরকম ইন্ডিয়ান এয়ারলাইন্সের 2 পাইলটের কনভারসেশনে বের হয়েছে যে ফুয়েল লাইন স্টপ কেন, অল ফুয়েল লাইন স্টপ কে করলো, জুনিয়র পাইলট সিনিয়রকে জিজ্ঞেস করেছে। দিস কোয়েশ্চেন ওপেন দি অল কনফিউশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স অ্যাক্সিডেন্ট, যে ফুয়েল লাইন কেউ বন্ধ করেছে অথবা এটা কাজ করে নাই, দ্যাট ওয়াজ দি রিজন ফর অ্যাক্সিডেন্ট। এখানেও কিন্তু ওই লাস্ট মোমেন্ট কনভারসেশন উইথ দি পাইলট এন্ড কন্ট্রোল থাকার কথা। আমরা গেস না করে, প্লেনটা হচ্ছে 2020 সালে ম্যানুফ্যাকচারিং কান্ট্রি এটা অফ করে দিয়েছে, অবসোলিউট ঘোষণা করছে, তারা আর উড়ায় না। বাট আমরা 13 সালে এটা সম্ভবত কিনেছি নতুন হিসেবে, এবং কিনে আমরা 12 বছর সময় হয়েছে। সেই হিসেবে এটা একটা পুরানো মডেল এবং অনেকদিন চলেছে। আমার ধারণা, আমরা যে গুজবটা শুনি যে বিমান বাহিনী প্রধান 3000 কোটি টাকা নিয়ে গেছে, এই নতুন বিমান যেহেতু কেনা হয়নি, ম্যাক্সিমাম বিমান বাহিনীর বরাদ্দটাই মেইনটেনেন্স পারপাসে ইউজ হতো, এবং সেইটা প্রপার হয়েছে কিনা সেটা তদন্তের বিষয়। এবং এই ধরনের অ্যাক্সিডেন্ট কেন হয়, অতীতেও অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের দেশে যে সংস্থায় অ্যাক্সিডেন্ট হয় সেই সংস্থায় তদন্ত করে। এই জিনিসটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বিমান বাহিনীতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিমান বাহিনী তদন্ত করছে, তাহলে কি তারা নিজেদের ফল্ট বলবে যে আমরা মেইনটেনেন্স করি নাই, বা আমরা পায়ে তেল ভরি নাই, বা ফুয়েল লাইন চেক করি নাই?
এই ফল্ট ছিল, ওই ফল্ট ছিল, তারা নিজেরা এটা একটা কাকতালীয় একটা কোনো একটা বিষয়কে দায়ী করে জিনিসটাকে প্যাচ আপ করা হয়। এটা সব নিজস্ব ডিপার্টমেন্টের ইনকোয়ারি, সরকারি বাহিনীতেও তাই হয়, সরকারি অফিসেও তাই হচ্ছে। জেলাতে কোনো প্রবলেম হলে এডিসি রেভিনিউ বা এডিসি জেনারেল ইনকোয়ারি করতেছে, তো ওনারা তো ওনার জেলার তথ্য বাইরে কাউকে জানতে দিবে না, তারা এটা গোপন করেই চলে। এই কালচারটা এখানে হয়েছে। বাট এখানে যেহেতু অনেক ডেড বডি ইনভলভ, অনেক ছাত্র ইনভলভ, অনেক লোকের নজর, ওটা একটা মানে উত্তরার দিয়াবাড়ি তো এই মেট্রো রেলের কারণে ওটা একটা এখন জনবসতিপূর্ণ এলাকা, ওখানে সবাই দেখতেছে কি হয়েছে। এবং আমি যেটা শুনলাম প্লেনটা হিট করেছে 4টা ক্লাসরুম এফেক্টেড। তো সুতরাং 4টা ক্লাসরুমের ভিতরে যারা ওই মুহূর্তে ছিল তারা সবাই তো মানে আর বেঁচে থাকার কথা না। আশেপাশের যারা ইনজোর্ড বার্ন তাদেরকে উদ্ধার করা হয়েছে। ক্লাসরুমের ভিতরে যখন প্লেনটা যে আটকাইছে ওর মধ্যে কিন্তু যারা ছিল অ্যাজ ইট ইজ দে ওয়ার বার্নড এন্ড মানে তাদের হাড্ডিগুটিও আছে কিনা সন্দেহ। এই জিনিসগুলো স্কুল অথরিটি কিন্তু পারবে আমার মনে হয় বের করতে, যদি তাদের যে অফিসে রেকর্ড মেনটেন করা হয় ওটা যদি হারিয়ে না থাকে। স্যার আপনারা তো স্যার মাস্তান, মানে আপনাদের মাস্তানির কাছে তো মানে ম্যাজিস্ট্রেটরাও বিচার ঠিক মতো করতে পারে না, তো আপনাদের মতো এরকম মাস্তান সেনাবাহিনীর মানে কাছে কি একজন স্কুলের শিক্ষক বলেন আর ম্যানেজিং কমিটির প্রধান বলেন, তিনার পক্ষে কি সম্ভব সত্যি আসলে সেখানে কি হয়েছে সেটা নিয়ে তদন্ত করা? কিংবা না, বাট স্কুল তার রেজিস্টার্ড ক্লাসের স্টুডেন্টরা যারা হাজির হয়েছে ওই দিন সকালে যারা ক্লাসে জয়েন করছে সেই সংখ্যা কি করে লুকাবে? তাদেরকে যদি খোঁজা হয় মা বাবারা কি বলতে পারবে তার মা বাবা মেয়ে বাচ্চাকে আরেক জায়গায় পাঠায় বলবে আমার বাচ্চা মারা গেছে? এটা কি সম্ভব? এটা তো সম্ভব তো স্যার। হাসিনুর স্যারের গুমের যে ঘটনা, অফিস করছেন, অফিস থেকে উঠিয়ে নিয়ে গিয়েছেন, কেউ কি বলতে পেরেছে তার ফ্যামিলি? ওই অ্যাটিটিউডটা এখনো রয়ে গেছে। আমার যেটা কষ্ট ইলিয়াস ভাই, এই অ্যাটিটিউডটা এখনো চেঞ্জ হচ্ছে না। আমরা এই নোশনটা ব্রেক করতে পারছি না। আমরা কিন্তু 5 আগস্ট থেকে এই নোশনটাই ব্রেক করতে চাচ্ছি। আমরা এই সংস্কারের জন্য জোর দিচ্ছি যে সংস্কার প্রয়োজন, আমাদের ভিতরে ঢুকতে হবে, দেখতে হবে এখানে কোনো অন্যায় অপরাধ। আমি বলতেছি না যে বিরাট কিছু হয়েছে, কিছু একটা হয়েছে যেটা সঠিক না, নাহলে হাসিন কেনই হবে? 5টা অফিসার দীর্ঘদিন আটক থাকার পরে ওই তাপস হত্যা মামলায় জেল হবে, জুলুম হবে, এখন কোনো মামলাই নাই, মামলা বাতিল। আরেকটা মেজর জাকির আছে দীর্ঘ সময়, তাকে ফোর্স রিটায়ারমেন্টের 2 বছর পরে তাকে ধরে নিয়ে এসে গুম করে রাখা হয়েছে 185 দিন, তারপরে তাকে কোর্ট মার্শাল করা হয়েছে। কোন আইনে একটা রিটায়ারমেন্টের 2 বছর পরে? আমি জানি যে আমার এলপিআর শেষ হলে কিন্তু আমি আর কোর্ট মার্শালের আওতায় যাব না। আমি কোনো অপরাধ করলে আমাকে কোর্টে দিতে হবে, সাধারণ আইনে যাবে। জি, সাধারণ আইনে আমাকে বিচার হবে। আমি যদি কোনো মানে মিউটিনি সর্ট অফ থিং এ যদি ইনভলভ থাকি সেখানে আমার কোর্ট মার্শালের সাথে ইনভলভ করার সুযোগ আছে, কিন্তু সেখানে সামরিক বাহিনীর চাকরিরত কাউকে ইনভলভ থাকতে হবে। যে একটা চাকরিরত অফিসারকে কোর্ট মার্শাল হচ্ছে, তার সাথে কে কে সহযোগী ছিল তাদের বিচার হলো। আমরা একই জিনিসটা কিন্তু বিডিআর হত্যার ক্ষেত্রে দাবি করছিলাম, যে এখানে 44 রাইফেল ব্যাটালিয়ন প্লাস কিছু অফিসার বিডিআর এর ভিতরে রীতিমতন যোগাযোগ করছে, থাকছে, খাইছে, নরমালি তারা হাসি খুশি বেরিয়ে চলে আসছে। যে ব্যাটালিয়ন বিদ্রোহ করছে তাদের অফিসারদেরকে কোর্ট মার্শাল করতে হবে অপরাধী হিসাবে না, অভিযুক্ত হিসেবে তাদেরকে বিচার করা হবে। তারা প্রমাণ করবে যে তারা নির্দোষ। কিন্তু এই কার্যক্রমটা হলে কিন্তু বাকি সমস্ত বিডিআর সদস্য, রাজনীতিবিদ, সিভিলিয়ান সবাইকে বিচার করা যেত। এটা জিনিসটা নিয়ে যাওয়া হলো সিভিল কোর্টে, এবং সেটা নিয়ে যত নতুন নতুন স্টেটমেন্ট এক একজন বের করতেছে। টাকা পয়সার হিউজ লেনদেন হয়, তারপরে কোর্টে যে স্টেটমেন্ট পাল্টে দেয়, 164 দেয়, আবার টাকা পয়সার লেনদেন হয়, আবার কোর্টে যায় নতুন করে 164 হয়। এই খেলা চলতেছে গত 16 বছর। জি স্যার, ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান স্যার, আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে যে ধরেন আমরা লাশ চুরি টুরি এইসব বিভ্রান্তি এগুলো সব বাদ দিলাম, আমরা মূল পয়েন্টে যাই যে এই যে দুর্ঘটনাগুলো এবার হলো এটাই না, গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবেই এই দুর্ঘটনা হচ্ছে। এটার জন্য কি আপনার মনে হয় যে বিমান বাহিনী প্রধান তাদের যে দুর্নীতি লুটপাট, শেখ হাসিনার যে দুর্নীতি লুটপাট ছিল, সেনাবাহিনীর যে লুটপাট, এগুলো কোনোভাবে আপনি দায়ী করেন কিনা? অ্যাকচুয়ালি দুর্ঘটনার জন্য প্রধান যে কতগুলি কারণ হতে পারে, তার একটা হতে পারে যে এয়ারক্রাফটের ফ্লাইং ওভার দিয়ে কিনা সেটা। এবং আজকে বিমান বাহিনী প্রধান খুব স্পষ্ট করে বলেছেন যে তারা এই বিমান এর বয়স সাধারণত এটার লাইফ সাইকেল ইজ অ্যাবাউট 30 ইয়ার্স, যার মধ্যে এই বিমানটার এজ হলো 12 বছর বা 13 বছর। 13 বছর ইজ কনসিডার্ড টু বি অ্যান ভেরি মাচ অপারেশনাল এয়ারক্রাফট। এখন এয়ারক্রাফট মেনটেন্যান্সের ব্যাপারে আমার জ্ঞান অনুযায়ী আমি যা দেখেছি এয়ারফোর্সকে যেভাবে ফাংশন করতে, তারা কিন্তু কোনো এয়ারক্রাফটকে যদি তারা মেনটেন্যান্সে কোনো ত্রুটি পায় তাহলে কিন্তু এই এয়ারক্রাফট কিন্তু ফ্লাই করার কথা না। এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জানো, এই ফ্লাইং অফিসার কিন্তু এই ফ্লাইট ক্যাপ্টেনের তৌকির কিন্তু এই সোলো ফ্লাইটের আগেই সে কিন্তু তার ইনস্ট্রাক্টরকে নিয়ে এই এয়ারক্রাফট নিয়েই কিন্তু একটা ফ্লাইট নিয়েছে, এবং লাস্ট মিনিট চেক দিয়েছে যে সে কি ফাইনালি
ইফ হি ইজ রেডি ফর সোলো ফ্লাইং অর নট। কারণ ওর স্লো ফ্লাই কথা ছিল আরো 3 দিন আগে, কিন্তু ওয়েদারের কারণে এই ফ্লাইটটাকে 3 দিন পরে আনা হয়েছে। আসলে সমস্যা কিন্তু দুর্নীতি তো আছে, সেটা তো অন্য ব্যাপার। আমি মনে করি যে দুর্ঘটনার জন্য দুর্নীতিকে দায়ী করা সম্ভবত ঠিক হবে না। তবে এটা ঠিক যে যদি বলা হয় যে এয়ারফোর্সের আধুনিকায়নের জন্য কেন নজর দেওয়া হলো না, এখানে কিন্তু বাহিনী প্রধানদের যা করণীয় আমার মতে সেটা হচ্ছে প্রত্যেকটা বাহিনী প্রধান কিন্তু প্রথমে নিজেকে জিজ্ঞেস করবে যে আমার যে দায়িত্ব আমার উপরে অর্পিত, আমি কি আমার বাহিনীকে সেই দায়িত্ব পালনে সক্ষম কিনা। এই প্রশ্নের উত্তর যেদিন সে ঠিকভাবে নিজেকে জিজ্ঞেস করবে, সে যে বাহিনী হোক না কেন নিজেকে জিজ্ঞেস করবে এবং এর উত্তর যদি তার কাছে থাকে ইয়েস আই এম রেডি, তাহলে আমি মনে করব সেই বাহিনী প্রধান তার দায়িত্ব পালন করছে। আর যদি সে মনে করে যে না আমি আমার দায়িত্ব পালনের জন্য তৈরি না, এবং যদি এই প্রশ্নের উত্তরটা যদি তাই হয়, তাহলে তার 3 বছরের বা তার যে চুক্তির সময় তার মূল মন্ত্র একটাই হওয়া উচিত, টু মেক মাই ফোর্স রেডি টু ডু মাই ন্যাশনাল ডিউটি। ন্যাশনাল ডিউটি কি? সেফগার্ড দি সোভারেনিটি অফ দ্য কান্ট্রি, মানে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার, এটাই তার প্রথম দায়িত্ব। আর কোনো দায়িত্ব তার জন্য ইম্পর্টেন্ট না। এই দায়িত্ব যদি না এই দায়িত্বের জন্য সে তৈরি না হয়, তাহলে অন্য কোনো কাজই তার কাছে নাই। আর দিস ইজ দ্য অনলি জব হি হ্যাজ। কোন রকম ব্যবসা বাণিজ্য মিশন ফিশন এগুলো কিচ্ছু না, নাথিং ইজ রিকোয়ার্ড। যেদিন এই 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 ব্যাপারটা ইন দ্য হার্ট, বাহিনী প্রধানরা যেদিন বুকে হাত দিয়ে নিজেকে বলতে পারবে যে আমি রেডি আমার দায়িত্ব পালনের জন্য, এটাই আমার প্রাথমিক দায়িত্ব এবং এই পালনের দায়িত্ব আমি রেডি, সেই দিন আমি বলবো যে এই বাহিনীর সমস্ত দোষ ত্রুটি দূর হয়ে যাবে। তারা কোনো কোথাও নাক গলাবে না, তারা শুধুমাত্র নিজেদের তাকাবে এবং নিজেদের শত্রুকে বা পটেনশিয়াল শত্রুকে সেটা তারা নজরে রেখে নিজেদেরকে তৈরি করবে। এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই বাহিনীগুলি তৈরি না তাদের মূল দায়িত্ব পালনের জন্য। এখন বাহিনী প্রধানরা নিজেদেরকে জিজ্ঞেস করতে পারে। আমি মনে করি আমি যদি এরকম একটা দায়িত্বে থাকতাম, আমি শিওর আমার ছেলে বা আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করতো যে তোমার বাহিনী কি, ইজ ইট রেডি ফর ওয়ার অর নট, এবং সেই উত্তর যদি আমি না দিতে পারি, আই ডোন্ট ডিজার্ভ টু রিমাইন দেয়ার। দিস ইজ মাই সিম্পল, এটাই আমার কথা। এবং আমি মনে করি যে কোনো সামরিক অফিসার যে নাকি এই দেশে কমিশন পেয়েছে, তারপরে সে চাকরি করেছে, বিভিন্নভাবে তাকে প্রশিক্ষিত করা হয়েছে, তার দায়বদ্ধতা আছে এবং এই দেশের মানুষের ট্যাক্সের টাকায় আমরা চলি। সুতরাং আমাদের এই দায়বদ্ধতা আছে যে তাদের যে নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা নিশ্চিত করা, এটাই আমাদের একমাত্র দায়িত্ব। এবং এই দায়িত্ব পালনে যদি আমরা ব্যর্থ হই, আমি মনে করি প্রত্যেক বাহিনী প্রধান তার নিজেকে জিজ্ঞেস করা উচিত, am I ready for this war or not, am I ready for my job? If I am not ready, then he should just leave. আপনি স্যার কি জানেন এমনিতে, মানে লাস্ট যে আমাদের বিমান বাহিনী প্রধান হান্নান থেকে শুরু করে আজিজ, শফি, এই যে সেনাবাহিনী প্রধান যারা ছিলেন, আমি এখানে আমি একটা কথা বলি। বর্তমান বিমান বাহিনী প্রধান যে আছে উনি নিঃসন্দেহে ওয়ান অফ দ্য বেস্ট অফিসার অফ এয়ারফোর্স, কারণ এই অফিসারটা আমার ছাত্র ছিল এবং উনি খুব আপরাইট, এটাও আমি জানি। উনি তো খুব বেশি দিন ভেরি আপরাইট, উনি কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্কে সত্য কথাটা বলে দিবে এবং এটার জন্য উনি কার্পণ্য করবেন না, এটা আমি জানি। কিন্তু শুধু তার এই ব্যক্তিগত কোয়ালিটি যে এই দুর্ঘটনার জন্য, এটা যেহেতু বাহিনীর একটা অ্যাক্সিডেন্ট, বাহিনী প্রধান হিসেবে কিন্তু এই দায় তার উপর চলে আসবে। কিন্তু সে উনি কি এসে বলেছেন নাকি যে এই যে হান্নান সাহেব কি পরিমাণে টাকা লুটপাট করে নিয়ে? না, এটা হয়তো পাবলিকলি এটা উনি বলেন নাই, বাট আমি জানি না উনি কারো কাছে এটা এক্সপ্রেস করেছেন কিনা। তবে এটা যেহেতু ওনার কি দায়িত্ব ছিল না, ওনার নিজেরই তো দায়িত্ব ছিল এটা নিয়ে মামলা করার, মানে উনি যদি নাকি মামলা করেছে, মামলা তো অ্যাকচুয়ালি বাহিনী প্রধানরা তো এই ধরনের মামলা করেন না, কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার, এই একটা মাত্র যে বিপ্লবটা হলো বা যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তন খুব আশ্চর্যজনক ভাবে ইতিপূর্বে কিন্তু কখনোই এই কোন বাহিনীর এই ধরনের লেভেলের অফিসাররা কিন্তু কখনো দেশ ছেড়ে পালায় নাই। এই বিষয়টা আমি জানি না এটা উনাদের কাছে কেমন লাগে। আমি যদি এখানে হতাম, আমার যদি এরকম জায়গায় আমি যদি সার্ভিসে থাকতাম, আমি এটাকে কোনোভাবেই মেনে নিতে পারতাম। কষ্ট লাগে তো ওনাদের, এই যে যারা পালিয়ে গেছে, এইটা যদি কষ্ট লাগে, এই কষ্ট লেগে চুপ থাকার কোনো কারণ নাই। কষ্ট যদি লেগে থাকে তাহলে এই বাহিনীর ভাবমূর্তি উদ্ধার করার দায়িত্ব তাদের। স্যার কষ্টটা ওই ওয়েতে না, কষ্টটা হচ্ছে যে ওনারা পালিয়ে গেল, ওনারা দেশে নাই, এইটার জন্য ওনাদের কষ্ট হয়। কেন দেশে নাই, কেন পালিয়ে গেলেন? দেশে থাকলে ওনাদের ভালো লাগতো, কারণ আপনারা যারা দেশে আছেন এইটা হচ্ছে ওনাদের কষ্ট, যেই কারণে আপনাদেরকে এখন পিএনজির শিকার হতে হয়। এই পিএনজি ব্যাপারটা খুবই দুঃখজনক। প্রথম কথা হচ্ছে যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির উনি
খুবই স্বাধীন চেতা একজন মানুষ, এবং উনি যদি কোনো সময় কোনো ভুল ত্রুটি দেখে থাকেন সেটার সঙ্গে উনি কখনোই আপোষ করেন নাই। সেনাবাহিনীতে, বাংলাদেশ সেনাবাহিনীতে যারা আমি স্যারের অধীনে কাজ করিনি, তবে স্যার আমার পাশের ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ছিলেন, আমি ওনাকে দেখেছি। তারপরে আমি যখন একটা হিল ট্র্যাক সেক্টর ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, উনি আর একটা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন, তো সেখানেও তাকে দেখেছি। এবং উনি খুব পরিচিত এই ব্যাপারে যে উনি একজন আনকম্প্রোমাইজিং অফিসার, উনি কোনো কিছুতেই কম্প্রোমাইজ করবেন না। আপনি নিজেও তো এটাই ওনার ক্যারেক্টার কোয়ালিটি। কিন্তু তো এইরকম একটা মানুষকে তো আপনি কখনো পোষ মানাইতে পারবেন না, আপনি তো কখনো চিনতে পারবেন না, যে পিলখানার যে তাকে হত্যাকাণ্ড কোনো হয়েছে সময় ভয়ভীতি দেখাতে পারবেন না, তাহলে কি করবেন? আপনি চান তাকে দূরে রাখতে, কিন্তু আমার মিলিটারি অফিসার হিসাবে সারা জীবন আমি শিখেছি সমস্যার ভেতরে ঢুকে সমাধান করো, ডোন্ট লিভ দ্য প্রবলেম অ্যাসাইড। এটা আস্তে আস্তে গ্রো করবে এবং এটা অন্য বড় আকার ধারণ করবে। সুতরাং প্রথম কথা হলো যে সমস্যা আমরা হইতে দিতে চাই না। এবং আপনি দেখেন আজকে যে লাশের কথাটা আপনি বললেন, যে দুর্ঘটনার কথা বললেন, সেখানে কিন্তু একটা ব্যাপার খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে এই যে আমরা লুকানোর যে হ্যাবিট, এই রোগটা কিন্তু শুধুমাত্র এখানে না, এই রোগটা বাংলাদেশের সমস্ত নেতা গোছের মানুষের। রাজনীতিবিদরা কি করেন, তারা যখন কথা বলেন বেশিরভাগই তারা অসত্য কথা বলেন, আমি বলবো না মিথ্যা। আমার প্রশ্ন হচ্ছে রাজনীতিবিদরা বা যারা নেতৃস্থানীয় এই ধরনের সিনিয়র অফিসাররা, তারা যখন মিথ্যার আশ্রয় নেয়, তারা কিন্তু আর তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু আর কোনো উদাহরণ রাখতে পারে না, শুধু তাদেরকে শিখাতে পারে তোমরাও মিথ্যা বলতে থাকো। আমি যখন মিথ্যা বলবো তখন কিন্তু আরেকজনকে আমি বলতে পারবো না যে আমি তোমার কাছ থেকে সত্য জানতে চাই। এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে এটা কখনোই ছিল না। এটা খুব সারপ্রাইজিং যে আমাদের সিনিয়র অফিসাররা আমাদের এই অবস্থায় চলে গেছে যে তারা সত্যের সামনে দাঁড়াতে পারছে না। সত্য বলাতে তো কোনো ভয় থাকার কথা না, বিকজ এই ঘটনা ঘটে গেছে, এটা লুকানোর কিছু নাই, এটা ফেস করতে হবে। যে পরিবার থেকে একটা সন্তান হারিয়ে গেছে তাকে তো সেই সন্তান দিতে পারবে না, সুতরাং এই ঘটনা লুকিয়ে রাখে। এটা হচ্ছে কি আমাদের আস্থা হারাচ্ছে মানুষের কাছে, আমাদের বিশ্বাস হারাচ্ছে মানুষ। এই জিনিসটা আমি জানি না, আমি যারা এই কাজে নিয়োজিত তারা যদি এটা না বোঝেন, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এটা আমরা চাই না, যার কারণে ছাত্রদেরকে এরকম রাস্তায় মিছিল করতে হয়, এইখানে দাবি জানাতে হয়, ওইখানে দাবি জানাতে হয়। আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই অবস্থায় থেকে আমি কেন এই বিষয়গুলো বুঝি না বা বুঝতে চাই না, এটাই আমার কাছে খুব আশ্চর্য লাগে। এছাড়া আমি এটা কমপ্লিটলি একটা নেতৃস্থানীয় ব্যক্তিদের তাদের একটা বিশাল একটা গুণাবলীর ঘাটতি। এই গুণটা যদি না থাকে, সত্য কথা বলার যদি সাহস না থাকে, আমি মনে করি তার ওই পজিশনেই থাকা উচিত। জি, এবং এসে দাবি করে বলা উচিত, চ্যালেঞ্জ করে বলা উচিত, বিকজ সে সবসময় সত্যের সন্ধানে থাকবে এবং তার দায়িত্ব তার নিচের যারা আছে তাদেরকে সত্য বলতে শেখানো, নিজে সত্য বলা, এবং তাকে যারা শুনছে তাদেরকে কনভিন্স করা যে আমি যা বলছি দ্যাট ইজ রাইট, এবং যদি ভুল বলে থাকি আই এম রেডি টু ফেস দ্য চ্যালেঞ্জ। জি স্যার, মেজর রেজাউল করিম হান্নান, রেজাউল হান্নান শাহিন ভাই, আপনার কাছ থেকে আসি। স্যার আপনি একটু বলেন, ধরেন এই যে এত আলোচনা, উনি যেটা বলছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান যে কথাটা বললেন যে সেনাবাহিনীর উনি এর আগে কখনো শোনেন নাই এরকম যে একটা বাহিনী প্রধান তিনি পালিয়ে যান। এটা যেমন সত্যি, ঠিক একই রকম সেই বাহিনী প্রধানদের সাথে এই ওয়াকারই তো তখন ছিল সেনাবাহিনীর প্রধান, এবং তার ক্যান্টনমেন্টের ভেতরেই তো আপনাদের মতো অফিসাররা গুম হয়েছিল। তারও তো পালিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তিনি তো পালিয়ে যাননি। তিনি এখন তার মতো যারা এই শেখ হাসিনার এই গুম খুনের সাথে জড়িত ছিল তাদেরকে শেল্টার দিচ্ছেন, আপনাদের মতো অফিসারদেরকে পিএনজি করছেন। আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন, আমার একটু বলেন তো স্যার যে আপনার কি লজ্জা লাগে কিনা যে সেনাবাহিনীর লোকজন দুর্নীতির সাথে জড়িত, সেনাবাহিনীর লোকজনকে পালিয়ে যেতে হয়? আপনার স্যার একটু লজ্জা লাগে এই সেনাবাহিনীর? আগে তো আমরা এগুলো খুবই আপনার ক্ষেত্রে আপনারা সেনাবাহিনী একটা গর্বের জায়গায় ছিলেন, এখন লজ্জা লাগে? হাসান নাসের, আপনার কাছ থেকে আমার ছোট করে শুনি, উনি আসা পর্যন্ত শুনি। লজ্জা লাগে কিনা এটা দিয়ে কোশ্চেন শেষ করে দেবো আমরা অনুষ্ঠান। অবশ্যই লজ্জা লাগে, অবশ্যই লজ্জা লাগে। এখন যারা চাকরিতে আছে, আমরা তো ওই প্রতিষ্ঠানটা ছেড়ে আসছি, আমরা এটাকে পছন্দ করি, ভালোবাসি। এটার ভালো আমাদেরকে খুশি করে, এটার খারাপ আমাদেরকে কষ্ট দেয়, এটা এরা বুঝতে চায় না। আমরা কেন এত কথা বলতেছি এই প্রতিষ্ঠান নিয়ে? জি স্যার, আমরা স্যারকে পেয়েছি। শাহিন স্যার, আপনার কাছ থেকে আসি যে সেনাবাহিনীর যে কোশ্চেনটা আপনাকে করেছিলাম, এই যে লুটপাট হচ্ছে, কেমন লাগে স্যার আপনাদের কাছে, একটু বলেন তো। ইলিয়াস ভাই, আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য ধন্যবাদ, এবং এই অনুষ্ঠান যারা দেখছেন, শুনছেন এবং যারা দেখবেন, আসসালামু আলাইকুম। আমি প্রথমে
খুব শর্ট করে পিএনজি ইস্যুতে শুধু একটা কথা এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে এই যে নতুন বাংলাদেশে আমরা স্টেপ ইন করলাম জুলাই বিপ্লবের পরে, তো এই জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশে যদি কাউকে পিএনজি করতে হতো তো সবার আগে তো শেখ হাসিনাকে পিএনজি করতে হতো, না হলে তারেক সিদ্দিকীকে পিএনজি করতে হতো, না হলে পুলিশের আইজিপি বেনজিরকে পিএনজি করতে হতো, আগের সেনাপ্রধান আজিজকে পিএনজি করতে হতো, মইনু আহমেদকে পিএনজি করতে হতো, জেনারেল মুবিন যার আমলে সব থেকে বেশি অফিসাররা চাকরি হারিয়েছে তাকে পিএনজি করতে হতো, জেনারেল শফিউদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীর সব থেকে চরিত্রহীন সেনাপ্রধান তাকে পিএনজি করতে হতো, ডিজিএফআই যারা ছিলেন যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে পিএনজি করতে হতো। তো তাদের কাউকে তো কিছু করা হলো না, পিএনজি কাকে করা হলো? যিনি গত মানুষের অধিকার নিয়ে কাজ করছেন এবং বিভিন্ন অন্যায় বিচারের জন্য সংগ্রাম করে যাচ্ছে। তো এখন এরপরে আমি এই যে মাইলস্টোনে যে ক্রাশ যেটা করেছে সেটা নিয়ে আমি জাস্ট অল্প একটু কথা বলতে চাই। মানে আমি 4টা প্রশ্নের উত্তর চাই। প্রথমত হলো এই যে F7 যে বিমানটা করলো, আমি এয়ারফোর্স অফিসারদের সঙ্গে কথা বলেই জানলাম যে এই বিমানটা এই ফাইটার এয়ারক্রাফটটা এই পৃথিবীতে প্রায় অবসলিউট হয়ে গেছে শুধুমাত্র 2টা দেশে চলে, বাংলাদেশ আর নাইজেরিয়া না, নাইজার একটা দেশ আর একটা হতভাগা দেশ। তো এই অবসলিউট 2টা আমাদের এই দেশে কেন? সারা বিশ্ব যেটাকে বাদ দিয়ে দিছে, অ্যাবন্ডন করেছে, আমরা কেন? দ্বিতীয়ত একটা প্লেন ওড়ানোর আগে তো আমি একটা ইনকোয়ারি চাই। এই পুরো বিষয়টা যেহেতু অনেক মানুষের জীবন চলে গেছে, আমি একটা ওপেন বুক ইনকোয়ারি চাই, যে ইনকোয়ারিটা সবাই জানবে, সবাই দেখবে। এটা তো ইরানের নিউক্লিয়ার কোনো প্রজেক্ট না যে মাটির 400 ফিট নিচে থাকতে হবে, এটা জমিনের উপরেই এই ইনকোয়ারিটা করা সম্ভব, যেহেতু অনেক প্রাণ ঝরে গেছে। এবং আমি জানতে চাই যে এই বিমান ওড়ার আগে ফিটনেস গুলা কারা করেছিল এবং ফিটনেসটা কেমন ছিল, এয়ারক্রাফটের এয়ারফ্রেমের লাইফ কেমন ছিল, সেটার অবস্থা কি ছিল, তার ইঞ্জিনের অবস্থা কেমন ছিল, তার টায়ার, তার কমিউনিকেশন ইউনিট এবং অন্যান্য অ্যাসেসরিজ, এগুলোর কি অবস্থা ছিল আমি জানতে চাই। আমি জানতে চাই এটার ব্ল্যাক বক্সটা কোথায়, ব্ল্যাক বক্স যদি না থাকে কেন নাই, কার আদেশে নাই, এই ব্যর্থতাটা কার, আর যদি ব্ল্যাক বক্স থাকে সেই ব্ল্যাক বক্সের ভিতরে কি আছে এটাও আমরা জানতে চাই। এবং একই সাথে আমি এটাও জানতে চাই যে এই বিমানের গত 10 বছরের মেইনটেনেন্স বাজেট গুলা কিভাবে খরচ হয়েছে, সেইটার অ্যাকাউন্টেবিলিটি কোথায়। এইটার কিছু উত্তর মনে হয় আমার জানা আছে। গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে এয়ারফোর্স অফিসারদের একটা স্ট্যাটাস আমার খুব চোখে পড়েছে। কোনো একজন এয়ারফোর্স অফিসার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে রেস্কিউ আওয়ার এয়ারফোর্স, 3টা শব্দ, রেস্কিউ আওয়ার এয়ারফোর্স। মানে এখানেই বোঝা যাচ্ছে যে আমাদের এয়ারফোর্সের রেস্কিউ করা দরকার। তারা একটা গত 16 বছরের অনেক কিছুতেই তারা হয়তো এমন একটা পর্যায়ে চলে গেছেন যে তাদেরকে রেস্কিউ করা দরকার। এটা আমার স্ট্যাটাস না, এটা এয়ারফোর্স অফিসারদের স্ট্যাটাস। এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপ থেকে যেটা জানলাম যে বিগত আমলে গত 10 বছরে এয়ারফোর্সের যারা কমান্ডে আছেন তারা আধুনিকায়নের একটু প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ইন্ডিয়ার একটা বড় শর্ত ছিল যে বাংলাদেশ কোনো কিছু চায়না থেকে কিনতে পারবে না, বাংলাদেশ কোনো কিছুই চায়না থেকে কিনতে পারবে না, কারণ এটা ইন্ডিয়ার শর্ত। এর আগের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা নাকি চেয়েছিলেন, এটা আমি এয়ারফোর্স অফিসারদের কাছ থেকে জেনেছি, যে সুখোই রাশিয়ান এয়ারক্রাফট, মডার্ন এয়ারক্রাফট, সুখোই সিরিজের এয়ারক্রাফট কেনার জন্য আগের প্রাইম মিনিস্টার চাচ্ছেন। বাট সেখানেও একটা কন্ডিশন আছে যে এয়ারক্রাফট বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে কিনবে সুখোই সিরিজের, কিন্তু সেটার মেইনটেনেন্স এবং অন্যান্য কিছু কাজগুলো করবে ইন্ডিয়া। তো এই কন্ডিশন গুলোতে হয়তো ব্যাটে বলে হয় নাই, অথবা কোনো কারণে আলটিমেটলি এয়ারফোর্সের আধুনিকায়ন হয় নাই। তো এই যদি আমাদের অবস্থা হয়, তো আমি যদি এই পুরো বিষয়টাকে এভাবে সামারাইজ করি, আমার কি কোনো অপরাধ হবে যে আমাদের এয়ারফোর্সের কোনো আধুনিকায়ন হয় নাই, কারণ আমাদের কোনো এয়ারফোর্স কমান্ড, আমাদের কোনো এয়ার চিফ একটু মেরুদণ্ড শক্ত করে তার আত্মসম্মান নিয়ে দাঁড়াতে পারে নাই, কারণ ভারতের যে কন্ডিশন ছিল সেটাও ফুলফিল করা যায় নাই, আবার আওয়ামী লীগ এবং ভারত মিলে যেটা চেয়েছিল সেটাও আমরা করতে পারি নাই। এ কারণেই আমাদের এয়ারফোর্সের আধুনিকায়ন হয় নাই, এবং এই কারণেই এয়ারফোর্সের বাজেটের বড় অংশটাই চলে গেছে মেইনটেনেন্সের, ডেইলি এয়ারক্রাফট মেইনটেনেন্সের খাতে। এবং আমরা তো জানি, এয়ারফোর্স অফিসারদের কাছ থেকে শুনেছি আমরা, যে এই মেইনটেনেন্সের জায়গাটা হলো একটা হরিলুটের জায়গা, এই মেইনটেনেন্সের জায়গাটা হলো একটা হরিলুটের জায়গা, এবং এটাই হলো আমাদের অবস্থা। এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস এখানে বলতে চাই, আমি আমার এয়ারফোর্সের যারা কমান্ডে আছেন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই। এই তথ্যটাও আমি এয়ারফোর্স অফিসারদের কাছ থেকে পেয়েছি যে ভারতের ইস্টার্ন কমান্ডে যে 2টা এয়ারবেজ আছে, ইস্টার্ন এয়ারবেজে যে দুইটা এয়ারবেজ আছে, একটা হাসিমারাতে আর একটা কালাইকুন্ডাতে, 2টা এয়ারফিল্ড, এই 2টা এয়ারফিল্ড নাকি আগে আমাদের এয়ারবেজ গুলোর উপরে তাদের একটা ইনফ্লুয়েন্স ছিল, একটা কন্ট্রোল ছিল। এটা কি এখনো আছে, নাকি
এটা থেকে আমরা কোনো উন্নতি করেছি? তো এই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে। এবার আমি আমার ইলিয়াস ভাই যে প্রসঙ্গটা বললেন, আমি ওই প্রসঙ্গে আসি। শুধু কি সেনাবাহিনী প্রধান, সেনাবাহিনী গত গত কোন সেনাবাহিনী প্রধানটা আমাদের এখন দেশে হাজির আছেন? আমরা তো বিগত সেনা প্রধানগুলাকে তো দেশে দেখছি না, দেশ ছাড়া হয়েছেন। আমরা তো কোনো ডিজিএফআই গুলাকেও তো দেখছি না, তারাও তো সবাই দেশ ছাড়া হয়েছেন। বিগত বিজিবি গুলাও তো দেশ ছাড়া হয়েছেন, তাদেরকেও তো দেখছি না। ডিজিএনএসআই গুলোও তো দেশ ছাড়া হয়েছেন, তাদেরকেও তো দেখছি না। এবং তারা সবাই তো মোটামুটি একটা কলঙ্ক, একটা অপবাদ, এসব মানুষের অভিশাপ, এগুলো নিয়েই তো দেশ ছাড়া হয়েছে। মানে এবং এটা একটা বাহিনীর একজন সদস্য হিসাবে এটা যে কত লজ্জার সেটা তো আমরা জানি। এই একই প্রশ্ন অথবা এই সাবমিশনটা আমি সকল বাহিনী প্রধানকে অত্যন্ত বিনয়ের সাথে করতে চাই। সকল বাহিনী প্রধান, সকল গোয়েন্দা সংস্থা প্রধান কে আমি এবং আমি বিনয়ের সাথে করতে চাই যে আপনারা আপনাদের পূর্বসূরিদের দেখেন। আপনাদের পূর্বসূরিরা সবাই অত্যন্ত অসম্মানের সাথে কলঙ্ক নিয়ে, দুর্নীতির বোঝা মাথায় নিয়ে, মানুষের অভিশাপ নিয়ে দেশের বাইরে জীবনযাপন করছেন। তাদের মুখ দেখানোর উপায় নাই। তো আপনারা সবাই বুকে হাত দিয়ে আমাদেরকে একটু আশ্বস্ত করেন যে আপনারা অন্তত দেশে থাকবেন। আপনার চাকরি মেয়াদ শেষ হলে আপনারা দেশে থাকবেন, আমরা যেন একটু ভরসা পাই। এবং আমার বিশ্বাস এই আশ্বাসটা আপনারা তখনই দিতে পারবেন যখন আপনি মনে করবেন যে না, আপনি দেশের জন্য কাজ করছেন, দেশের মানুষের জন্য কাজ করছেন। এবং দেশের জন্য কাজ করছেন এটা আমি কখন বুঝবো? যখন আমি বুঝবো যে একটা জুলাই আন্দোলন হয়েছে, যে জুলাই আন্দোলনে হাজারের উপরে প্রায় 2000 আমাদের সন্তানরা মারা গেছে। এই আন্দোলনটাকে আপনারা ধারণ করতে পেরেছেন, এই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাটা আপনারা ধারণ করতে পেরেছেন। তাহলে এবং আপনাদের যে কাজ, আপনাদের এগুলার সাথে যাচ্ছে, তাহলেই আমরা বুঝবো যে আপনারা দেশের পক্ষে কাজ করছেন। তো এখানে যেমন আমি এখন যদি গোপালগঞ্জের প্রসঙ্গটা একটু আনি, আমি একটু বলতে চাই এই প্রসঙ্গটা। গোপালগঞ্জের ব্যাপারে আমার নিজস্ব দুইটা পয়েন্ট আছে। একটা পয়েন্ট হলো, আমার কাছে মনে হয়েছে যে এটা একটা আমাদের যে ইন্টারিম যে গভর্নমেন্ট আছে তার একটা টোটাল ফেইলিওর। কারণটা হলো যে আমাদের গভর্নমেন্ট শুরু থেকেই চেয়েছে যে গোপালগঞ্জে একটা আওয়ামী লীগের ঘাঁটি হোক। আর দ্বিতীয়টা, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা, তারাও হয়তো চেয়েছে যে এনসিপি ওখানে যাক এবং যাওয়ার পরে তারা একটা শিক্ষা নিক। কেন আমি বলছি? 5ই আগস্টের পরে গোপালগঞ্জের অবস্থা তো আমরা জানি। সেখানে পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে, সেখানে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ তাদের উপরে অ্যাটাক করা হয়েছে, তাদের অনেকে আহত হয়েছেন। এবং আলটিমেটলি তারপরে আমরা আস্তে আস্তে দেখেছি গোপালগঞ্জ থেকে কত ধরনের প্রোপাগান্ডা টাইপের ক্যাম্পেইন করা হয়েছে এবং সারা দেশ থেকে আওয়ামী লীগের যারা বিদেশে পালিয়ে যায় নাই তারা আস্তে আস্তে সব গোপালগঞ্জে আশ্রয় নিয়েছেন। কিন্তু আমাদের সরকার কি কিছু করেছে? তারা তো নীরবে নিভৃতে এলাও করেছে গোপালগঞ্জকে একটা ঘাঁটি হিসেবে তৈরি করার। তাহলে ভালো হয়, গোপালগঞ্জকে আপনারা স্বাধীন করে দেন। আমি সরকারকে রিকোয়েস্ট করি, এত গ্যাঞ্জামের দরকার কি? আপনারা গোপালগঞ্জকে স্বাধীন করে দেন, অথবা অটোনমি দিয়ে দেন, অথবা কিছু একটা করেন। আমাদের পার্বত্য যে জেলাগুলো আছে, যেহেতু ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু সমস্যা আছে, এই কারণে এক একটা পার্বত্য জেলায় কিন্তু অনেকগুলা মানে ওখানে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা অনেক বেশি, প্রায় 5-6টা আর্মি ব্যাটালিয়ন, প্রায় 5-6টা বিজেপি ব্যাটালিয়ন। তবে গোপালগঞ্জে এত প্রবলেম সহ এখানে এই অবস্থাটা কেন? এই দায়িত্ব কার? আর এবার যদি আমি এই এনসিপির ভিজিটের বিষয়ে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা যদি বলি, আমি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞাসা করি, আচ্ছা এনসিপি তো মাসব্যাপী তাদের প্রোগ্রাম করে আসছিল, সেই নর্থ বেঙ্গল থেকে শুরু করেছে, এবং গোপালগঞ্জ মনে হয় তাদের 30 অথবা 31তম জেলা ছিল। তো আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আপনারা কি আপনাদের কি ইন্টেলিজেন্স ফিডব্যাক আপনাদেরকে ডিজিএফআই দিয়েছে, এনএসআই দিয়েছে, ডিবি দিয়েছে, এসবি দিয়েছে, অথবা গোপালগঞ্জ জেলার এপিসি রেখেছিল, এপিসির ভিতরে ঢুকিয়ে তারপরে নিয়ে আসবেন, এনে সেটা ভিডিও হ্যাঁ, করবেন, করে তো ছড়িয়ে দিবেন, তারপর ছাত্রদেরকে কিছু আমার কোশ্চেনটা হলো, তাহলে কি আপনাদেরকে এই যে কি ইনফরমেশন গুলো আপনাদেরকে দিয়েছেন, ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি, লোকাল পুলিশ, ডিসিএসপি, ইওনো, নাকি সবাই মিলে একটা টিম ছিল? সবাই মিলে একটা টিম ছিল যে সেখানে এনসিপি আসবে এবং এনসিপি কে একটা শিক্ষা দেওয়া হবে। তো তাই যদি হয়, তো এই যদি অবস্থা হয়, তো আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? এবং এই প্রসঙ্গে আমি গোয়েন্দা সংস্থা নিয়েও একটু কথা বলতে চাই। আমি এই আপনার অনুষ্ঠানেই জানলাম যে গোয়েন্দা সংস্থাতে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তারা আগের ডিজিএফআই ছিল জেনারেল আবেদিন, কিংবা আগের এনএসআই তে ছিল সেই এনএসআই এর কলঙ্ক টিএম জোবায়ের, তাদের সঙ্গে কাজ করেছে। এবং আমরা আরো জানলাম যে আইন শৃঙ্খলা আপনার গোয়েন্দা সংস্থাগুলোতে
এই সকল অফিসাররাই আছে যারা শেখ হাসিনার আমলেই ডিজিএফআইতে ছিল অথবা বিএস হিসেবে এসএসএফ এ দায়িত্ব ছিল। পালন করেছেন স্যার। হ্যাঁ, হুম। এক্স্যাক্টলি। তো এই এখন যদি আমাদের এই গোয়েন্দা সংস্থাগুলোতে যদি তারাই কাজ করে যারা এই গত শেখ হাসিনার আমলেও ডিজিএফআই তে ছিল অথবা শেখ হাসিনার আমলে এসএসএফ এ ছিল অথবা এনএসআই তে ছিল, তবে তাদের কাছ থেকে আমরা এখন কি আশা করতে পারি? কারণ তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? এবং এই জন্যই আমার নিজের কাছেও খারাপ লাগে এবং নিজের কাছে লজ্জাও লাগে যে আমার মাঝে মাঝে মনে হয় যে ডিজিএফআই উনি কি বুঝছেন যে উনি কাদেরকে নিয়ে কাজ করছেন? আমরা যখন সাধারণ মানুষের সাথে মিশি, বিশেষ করে ছাত্রদের সঙ্গে যখন কথা বলি বিভিন্ন দলের বাইরের, ওরা বলে যে স্যার, যে এই ডিজিএফআই এর বিভিন্ন বেসামরিক বিভিন্ন লোকজন এসে আমাদেরকে ডিস্টার্ব করে এবং এরা সব পুরানো, এবং তারাই বলে, এটা আমার কথা না, বাইরের লোকজনেরই কথা, যে ডিজিএফআই এর যে সিভিল স্টাফ, জুনিয়র স্টাফ, এরা সব কিন্তু সেই আমেরিকার পুরানো সেট আপ। তো তখন আমার এই ডিজিএফআই যিনি আছেন তার জন্য খারাপ লাগে যে আচ্ছা, এ বেচারা কি করবে, এই পুরো সেট আপটাই যদি এরকম হয়, তখনই মনে হয় যে এরা এই যে ইন্টেলিজেন্স ফেলিওর গুলো হয় যে এ কারণে হয়, কারণ এদের কনসেন্ট্রেশন পুরোটাই চলে গেছে এখন হলো এই জুলাই বিপ্লবে কারা কাজ করেছে, তাদের কনসেন্ট্রেশন চলে গেছে এই হাসান নাসির কি করে, কোথায় যাচ্ছে কি করছে, এই হাসিন কোথায় যাচ্ছে কি করছে, অথবা এই জুলাই বিপ্লবের বিপ্লবী যারা আছে, যারা এই গুম খুনের বিচার চাচ্ছে, যারা ওই আওয়ামী লীগের পুনর্বাসন যাতে না হয় এই বিষয়ে বিভিন্ন জায়গায় যারা লাভঝাপ দিয়ে বেড়াচ্ছে, যারা বিভিন্ন বিচার চাচ্ছে, বিভিন্ন বিষয়ে সমালোচনা করছে, এই তাদের পিছনেই লেগে আছে। আচ্ছা, আজকে এই যে সচিবালয়ে যে ঘেরাও হলো, আজকে যে সচিবালয়ে ঘেরাও হলো, সেখানে অনেক আমি এই মিডিয়াগুলোতে দেখলাম যে এই এই ঘেরাওয়ের ভিতরে প্রচুর ছাত্রলীগের লোকজন আছে, নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন আছে। তো এখানেও আমার কোশ্চেন, যাচ্ছে এই নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন এত নিরাপদে এই যে সচিবালয়ে যে ঘেরাও তাদের ভিতরে আসলো কেন, কিভাবে আসলো, এই সাহসটা পেল কোথায়? তাহলে আমার আইন শৃঙ্খলা বাহিনী কি করছে, তাহলে আমার গোয়েন্দা সংস্থাগুলো কি করছে? আচ্ছা, আমার গোয়েন্দা সংস্থাগুলো কয়টাকে অ্যারেস্ট করেছে? এই যে নিষিদ্ধ ছাত্রলীগের যারা আজকে সচিবালয়ে গেল, এদেরকে কয়জনকে অ্যারেস্ট করেছে, কয়জনকে এরা আইডেন্টিফাই করেছে? আমরা যা কিছু জানতে পারছি, আপনাদের ক্যান্টনমেন্টে থাকতে দিয়েছেন, ওরা তো ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে তারপরে আমি আমি লাস্ট কয়েকদিন আগে, এটা মনে হয় কয়েকদিন আগে, আমি নিজে অত্যন্ত লজ্জা পেয়েছি, এবং এটা আমি কিভাবে বলবো, আমি আমি এটা খবরটাই হজম করতে পারি নাই। আমি যে গত কয়েকদিনে আমার দেশের ইসে আছে যে আচ্ছা, এই এই ছাত্র আন্দোলনের সময় সারা বাংলাদেশের মানুষকে যদি জিজ্ঞাসা করতো আচ্ছা তুমি কোন মানুষটাকে সব থেকে বেশি ঘৃণা করো, ডেফিনেটলি তিনজনের ভিতরে একটা থাকতো ডিবি হারুন। এই যে জুলাই আন্দোলনের ভিতরে বাংলাদেশের সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করা হতো যে সব থেকে কোন মানুষটাকে তুমি সব থেকে বেশি ঘৃণা করো, অবশ্যই তিনজনের ভিতরে নাম থাকতো এই ডিবি হারুনের। আমি আমার দেশের এই ইসের থেকে জানলাম যে এই ডিবি হারুনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল এবং ৩-৪ দিন ছিল, এবং তারপরে আলটিমেটলি সে বহাল তবিয়তে পালিয়ে গেছে ইন্ডিয়া এবং কোন কোন দেশ হয়ে সে যেন কোনখানে চলে গেছে। আমি এই খবরটাকে হজম করতে পারি নাই। এখন আমার প্রিয় সেনাবাহিনীকে যারা দায়িত্বে আছেন তাদের উপরই প্রশ্ন আছে, এই কাজটা কে করেছে, কারা দেশে হয়েছে, তাকে কে আশ্রয় দিল, তাকে কে পালাতে সাহায্য করলো, এই বিষয়ে কি তদন্ত হয়েছে? আর তদন্ত হলে বিষয়টা আমাদেরকে জানানো হোক, কারণ এই ডিবি হারুন তো ৮-১০ জনের মতো না। এই ডিবি হারুন কে কে আশ্রয় দিল, কে পালাতে দিল, এটা জানার অধিকার বাংলাদেশের সকল নাগরিকের আছে। আর এই দায়িত্বগুলা কিংবা এই কাজ এইগুলা আমার সেনাবাহিনী নিচ্ছে কেন? আমার সেনাবাহিনী আপনি স্যার জানেন না আপনাদের ওই যে শেখ হাসিনাকে কে পালিয়ে যেতে সহায়তা করেছে, যিনি শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে আপনাদের বিমান, আপনাদের হেলিকপ্টারে করে তারপরে নিয়ে দিয়ে এসেছে, বিমানে করে নিয়ে দিয়ে এসেছে, তিনারাই এখানে ডিবি হারুনকে পাঠিয়েছে। যাক স্যার, আমরা এগুলো সবই জানি মোটামুটি। আমরা শেষ দিকে যদি আপনারা দুইজন কিছু যুক্ত করতে চান শুনে তারপর শেষ করব। আমার যেটা অনুরোধ থাকবে যে এবার থেকে শুরু করি, এই বিমান দুর্ঘটনায় আমরা একটা আহত নিহতর সঠিক সংখ্যা দেশবাসী জানতে পারবে। এটা মোটেও কঠিন কাজ না, এটা একটা স্কুল, এটা জনবসতিপূর্ণ এলাকা না যে কেউ জানে না কয়জন বসবাস করে। স্কুলে সকালবেলা সবাই আসে, তাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয় এবং তারা ক্লাস করেছে শেষ বেলা 1 o'clock। সেই পরিস্থিতিতে অবশ্যই যারা ক্লাসে ছিল সেটা সংখ্যা সবার জানা এবং খুব সহজে বের করা যায়। এই সংখ্যাটা তাদের উপস্থিতি নিয়ে খুব কাল পরশুর মধ্যে বের করা সম্ভব, এবং এটা নিয়ে যে কোনো ধরনের লুকোচুরিকে বরদাস্ত না করা। আমরা আমাদের এনডিজের তরফ থেকে এই দাবি জানাচ্ছি যে সরকার এই বিষয়ে কঠোর অবস্থান নেবেন, এবং কারো প্রবলেম হয়ে গেছে এখানে এয়ারফোর্স, নেভি এবং আর্মির 3 ব্যাচমেট, কিন্তু এখানে কিন্তু আর্মি রোল প্লে করছে। বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে, আর্মির সৈনিকরা ওইখানে এই কাজে জড়িয়ে আর্মিকে বিতর্কিত করে দিচ্ছে। আমি মনে করি যে এটা কোন অবস্থাতে করা উচিত হয়নি, প্রয়োজন ছিল না। এই মুহূর্তে আর্মি
ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যেখানে অবস্থান নিচ্ছে, আমরা তো সেই শেখ হাসিনার পুলিশের রোলে চলে যেতে পারি না লাশ গুম করা। এই অবস্থান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এই উদাহরণ সৃষ্টি করতে হবে। না হলে কিন্তু আর্মি, আমরা যে বলতেছি যে আর্মি সম্মান হারিয়েছে, এটা একটা পুনরুদ্ধারের চেষ্টা করতেছি যে অপরাধীদেরকে ধরিয়ে দিতে হবে, পুলিশের আইনের ইয়েতে আওতায় নিতে হবে। তারা, আমি যতই ভালো হই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, সব ঠিক আছে, কিন্তু আমি যদি অন্যায়কারীদের আমার এক বগলের নিচে খুনি আর বগলের নিচে গুমকারীদের আমি আশ্রয় দিই, তাহলে আমি কি করে ভালো হবো? আমার তো বিচার দিতে হবে। আমি শুধু নিজে ইমানদার হইলে তো হবে না, আমার কাজে কর্মে চিন্তায় সবকিছুতে আমাকে নেক্সট দিতে হবে। কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি, এটা আমাদের একটু কষ্ট। উল্টো যারা আপনাদের বিরুদ্ধে কথা বলতেছে তাদেরকে শাস্তির আওতায় নিতে। এই যে আমরা আমি একটা কথা বলতে চাই। জি স্যার, জি আপনি বলেন। আচ্ছা, আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমরা সবাই সেনাবাহিনীর সদস্য এবং আমরা সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা, এবং আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর 99% না, তার থেকে বেশি মানুষ সৎ এবং দেশপ্রেমিক। এবং আমরা সমালোচনা করি শুধুমাত্র সেনাবাহিনীর ভিতরে ওই অংশটা, যে অংশটা হাসিনার অনুগত, যে অংশটা ভারতের অনুগত, এবং ওই অংশটা, যে অংশটা গুম খুন হত্যা গণহত্যার সাথে জড়িত এবং ভয়াবহ দুর্নীতির সাথে জড়িত, এবং যে অংশটা বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা শুধু সেই অংশটা সমালোচনা করি। এবং আমরা চাই আমার সেনাবাহিনী যেন তাদেরকে বিচারের মুখোমুখি করে দেয়, ন্যায় বিচারের জন্য বিচারের মুখোমুখি করে দেয়, সেনাবাহিনীকে দেশপ্রেমিক সেনাবাহিনী হিসাবে আবার আগের জায়গায় নিয়ে যায়। থ্যাংক ইউ। আরেকটা ইলিয়াস ভাই, আরেকটা হচ্ছে যে আমরা কদিন ধরে আমরা মিডিয়াতে দেখতেছি যে MIST তে বা ক্যান্টনমেন্টে অন্য কোথাও ভারতীয় সৈনিক অফিসার, আর্মি, এয়ারফোর্স, নেভির অফিসাররা রয়েছে। তারা কেন রয়েছে বাংলাদেশে, তাদের এই মুহূর্তে এখনো থাকার প্রয়োজন কেন, এটা ব্যাপারে আমি মনে করি ISPR এর একটা বক্তব্য আসা উচিত। কেন তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে না? নর্মালি যে কোনো দেশের এই ধরনের প্রোগ্রামে কিন্তু এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়। তাদের দেশ থেকে যদি 4 জন আসে, আমাদেরও 4 জন তাদের দেশে একই অ্যাপয়েন্টমেন্টে থাকতে হবে। সারা পৃথিবীতে এতে প্র্যাকটিস হয়, বাংলাদেশে একতরফা ভাবে কেন আসবে? এটা আমার প্রশ্ন। এবং এখনো রয়ে গেছে কি করে, 1 বছর হয়ে যাচ্ছে, এখনো কিভাবে আছে, তারা কি করতেছে? তারা কি আমাদের দেশের স্বার্থে কিছু করতেছে বলে আমরা মনে করি না। সুতরাং এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য, যেভাবে লোক পালিয়ে চলে গেছে, জনাব জিয়াউল হাসান স্যার, আপনার কাছে আমি আমার একটা কোশ্চেন আছে স্যার, একটা কোশ্চেন আছে খুবই সংক্ষেপে আমি বলবো স্যার। আপনার কাছে আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে স্যার, ধরেন বাংলাদেশ এখন মায়ানমারের সাথে আপনার যুদ্ধ শুরু হলো, মানে বাংলাদেশ বিমান বাহিনী মায়ানমারের সাথে পারবে কিনা, বা বাংলাদেশ বিমান বাহিনীর এই মুহূর্তে আছে কি, এইটা স্যার একটু বলবেন। এই প্রশ্নের উত্তর তো আসলে বিমান বাহিনীর যারা এখন বর্তমানে আছেন তারাই ভালো উত্তর দিতে পারবে। আজকালকার এই সামাজিক মাধ্যমে গেলে চলবে না স্যার, সোশ্যাল মিডিয়ার যুগে আমি এটাই বলি যে এই সেজন্য আমি প্রথমেই কিন্তু কথা বলেছিলাম যে টাচিং দ্য হার্ট, ইফ বিমান বাহিনী প্রধান, 3 বাহিনী প্রধান যদি মনে করেন অ্যাকচুয়ালি যুদ্ধ তো অ্যাকচুয়ালি বিমান বাহিনী একা করবে না, বিমান বাহিনী, সামরিক বাহিনী বা আর্মি, তারা একত্রেই কিন্তু এই যুদ্ধ শত্রুর মোকাবেলা কিন্তু সবাইকে একসাথেই করতে হবে। সুতরাং এই প্রস্তুতি তাদের আছে কিনা এটা তারা বুকে হাত দিয়ে বলতে পারবে যে তারা আসলে প্রস্তুত কিনা বা তাদের কি আছে। এই জন্য কয়েকদিন আগে আমার একজন ছাত্রের সাথে দেখা হয়েছিল, উনি এখন বেশ একটা ভালো বড় অবস্থানে আছে এবং খুবই ভালো অফিসার আমি জানি। তো আমি তাকে কথায় কথায় বলেছিলাম যে আমাদের কিন্তু এখন সময় ফোকাস দেওয়া টু ইনক্রিজ আওয়ার ক্যাপাবিলিটি, আমাদের যে রেজিলিয়েন্স, যেটা সহনশীলতা, এই সহনশীলতা অর্জনের জন্য যা প্রয়োজন সেই দিকে আমাদের কনসেন্ট্রেট করা উচিত। এর বাইরে যে কথাটা আমি শেষ কথাটা আমি বলতে চাই সেটা হলো 24-এর এই জুলাই আগস্টের আন্দোলনের পরে সারা দেশের প্রতিটি মানুষ কিন্তু আশায় বুক বেঁধেছিল যে আমরা একটা পরিবর্তন করতে পেরেছি, আমরা এই পরিবর্তনটা আমরা শেষ পর্যন্ত নিয়ে যাবো এবং এটা আমরা ভালো একটা ফলাফল আশা করি। আমি একজন মানে অবসরপ্রাপ্ত সামরিক অফিসার হিসাবে আমার আশা ছিল যে আমার বাহিনীর যে সমস্ত সদস্যদের প্রতি যে অপবাদ ছিল যে তাদের রাজনীতিতে নাক গলানো, এই একজন পলিটিক্যাল লিডারকে চেপে ধরে তার নমিনেশন সাবমিট করানো, তাকে উঠায় নিয়ে আসে কাগজে সাইন করানো, এই যে অপবাদগুলি, এখান থেকে আমার বাহিনীর যারা, আমার ভাই যারা এখন চাকরি করছেন, তারা এখান থেকে বেরিয়ে আসবে। খুব দুঃখের কথা যে আমার মনে হয় এই এত বড় একটা ধাক্কা থেকে আমাদের যারা আমাদের ব্রাদার অফিসার যারা কাজ করছেন তারা শিক্ষা নেয় নাই। কারণ তারা যে অভিযোগ আমি বিভিন্ন জায়গা থেকে শুনি যে মিডিয়াতে ব্ল্যাক আউট করা, একটা খবরকে চেপে দেওয়া, এই কাজগুলি তারা অনবরত করে যাচ্ছে এবং এটা খুব ভালো লক্ষণ নয়। এবং রাজনৈতিক পরিবর্তনের পরে এটা যে একটা ভালো দিকে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু আর হবে না।
আমি 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 মনে করি যে রাজনীতি এখানে শুধুমাত্র সামরিক অফিসারদের দোষ দিলেই চলবে না। আমি মনে করি রাজনীতিবিদদের এখনই ভাবা উচিত দ্যাট দে শুড নট ডিপেন্ড অন ইন্টেলিজেন্স অর পলিটিক্যাল স্ট্র্যাটেজি অফ অন দি মিলিটারি ইন্টেলিজেন্স কমিউনিটি, ডিজিএফআই হোক, সেটা অন্য কোনো অর্গানাইজেশন হোক বা এনএসআই হোক, তাদের উপরে যেন নির্ভর করে তাদের রাজনীতি না পরিচালনা করে। তারা তাদের রাজনৈতিক যে খবরাখবর, রাজনৈতিক যে ইন্টেলিজেন্স, সেটা তাদের নিজস্ব সোর্স তৈরি করা উচিত, তাদের নিজস্ব গ্রুপ তৈরি করা উচিত, যারা মাঠ থেকে সঠিক তথ্য তুলে আনে দেবে। এই সমস্ত বাহিনীর থেকে কখনোই তারা সত্যিকার চিত্র পায় না, শুধুমাত্র সুগার কোটেড চিত্র পায় তারা, যার কারণে এই সমস্ত রাজনীতিবিদদের কিন্তু অকালে তাদের রাজনৈতিক ক্যারিয়ারের মৃত্যু ঘটে। এই ভুলটা, এই বিষয়টা কিন্তু এই 53 বছরে এত কিছুর পরেও আমাদের রাজনীতিবিদরা কিন্তু নিজেদেরকে শুধরায় নাই, তারা এখান থেকে কিছুই শিক্ষা গ্রহণ করে নাই। এবং একইভাবে সামরিক বাহিনীর যারা আছে তারাও মানে শীত দ্বারা শক্ত করে বলতে পারে না দিস ইজ নট মাই জব, আমার কাজ যেটা, লেট মি ডু দ্যাট। বরং তারা নম করে এই সমস্ত রাজনীতিবিদদের কাছে গিয়ে দাঁড়ায় যে আমার কাছে তো এই ইন্টেলিজেন্স আছে, এটা আপনার খুব কাজে লাগবে। এই অভ্যাস যতক্ষণ পর্যন্ত ত্যাগ না করবে, সামরিক বাহিনী কেন, কোনো বাহিনীতেই তেমন কোনো পরিবর্তন আসবে না। তারা তাদের যে ফাইটিং পাওয়ার, যেটা আমি বলি যে কামড় দেওয়ার যে শক্তি, শত্রুকে যে চেপে ধরার যে শক্তি, এটা কখনোই অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদেরকে এই খোলস থেকে মুক্ত না করতে পারে। জি স্যার, শেষ করি স্যার, আমরা শেষ করি। প্রিয় দর্শক, আজকে আমাদের তিনজন আলোচক যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, জনাব হাসান নাসির, তিনার বক্তব্যের মাঝখানেই শাহিন স্যার আপনি একটা বক্তব্য দিয়েছেন। হতে পারে আপনাকে হয়তো কেউ একজন ফোন করেছে বা টেক্সট করেছে যে সেনাবাহিনী নিয়ে খুব বেশি আলোচনা হয়ে যাচ্ছে বোধহয়। আমি আপনাদের সাথে যখন কথা বলছিলাম, আমাকে একজন ব্রিগেডিয়ার জেনারেল তিনি মেসেজ পাঠিয়েছেন যে ভাই, আমরা কি কিছুই করি না এই দেশের জন্য? আপনারা বাংলাদেশের সেনাবাহিনী, আপনাদেরকে নিয়ে আমাদের এই মাথা ব্যথার কারণ আপনাদেরকে ধ্বংস করে দেয়া না। আপনারা এই দেশের প্রাণ, আপনারা যদি নাকি এই দেশকে রক্ষা করতে না পারেন, এই দেশ কোনোদিনও রক্ষা হওয়া সম্ভব না, এই দেশ শেষ হয়ে যাবে। সো আপনাদের গোয়েন্দা সংস্থা যেখানে দেশের হয়ে কাজ করা দরকার, সেখানে আমরা সেই গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে কথা বলছি। এর কারণ হচ্ছে আপনারা দেশের বিরুদ্ধে কাজ করছেন এই জন্যে। কারণ যেই ক্যান্টনমেন্টে তার দেশের সেনাবাহিনীর লোকজন গুম থাকে 10 বছর 15 বছর ধরে, সেটা তো আমার দেশের ক্যান্টনমেন্ট না। সেটা যাদের হুকুমে আপনারা আপনার অফিসারদেরকে গুম করেছেন, যাদের হুকুমে এই দেশের অফিসারদেরকে হত্যা করা হয়েছে, তাদের খুনিদেরকে ছেড়ে দিয়েছেন, তার বিচার এখনো করতে আপনারা বাধা দেন, তখন আমাদের মনে হয় যেন এই সেনাবাহিনী অন্য কারো হয়ে কাজ করছে। তারপরেও সবশেষ আমি আমার প্রায় প্রতিটি অনুষ্ঠানে একই কথা বলি যে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের একটা গর্বের জায়গা, সে গর্বের জায়গাটা যেন সেখানেই থাকে। সেনাবাহিনীর সন্তানরা, আমরা অ্যাডভোকেট সাকিব নামে একজনকে চিনি, তার পিতার সম্পর্কে আমি খারাপ কিছু কখনো জানি নাই, কিন্তু এই অ্যাডভোকেট সাকিবের কথা শুনলে মনে হয় এর রক্তের ভেতরে মানে অবৈধ টাকা পয়সা ছিল, যে কারণে আদারওয়াইজ এই ধরনের নোংরামি কোনোদিন বাংলাদেশের সেনাবাহিনী, বিডিআর হত্যাকাণ্ড এটা নিয়ে কেউ করতে পারে না। আমরা আমার নিজের নানা একজন সেনা কর্মকর্তা, তিনি আমি পিলখানাতে আমার ছোটবেলায় বেশ কিছু লম্বা সময় কেটেছে, আমার তখন মনেও নাই সেগুলো, পরে আমি শুনেছি। তো আমার এইটাকে আমি নিজের পরিবারই মনে করি। সো আমার এই পরিবারের একজন সদস্য হিসেবে মানে আমার মনে হয় তাদের প্রতি আমার একটা আলাদা দরদই থাকবে, তাদের প্রতি আমার বিরক্তি থাকার কোনো সুযোগ নেই। আপনাদের প্রতি প্রচন্ড রেসপেক্ট আছে, ভালোবাসা আছে। আমাদের স্যার যেটা সবশেষ বলেছেন যে 99% আপনারা ভালো মানুষ, এই 99% এর কাছে আমরা আপনাদের কোনো কথা যদি কিন্তু কিচ্ছু শুনতে চাই না। 1%কে যত দ্রুত সম্ভব একদম ধরে নিয়ে ফায়ার স্কোয়াডে দিয়ে শেষ করে দেন। এগুলোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। যারা এখনো পর্যন্ত এতগুলো রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হবার পরে যারা দেশকে স্বাধীনতা ভোগ করতে দিচ্ছে না দেশের মানুষকে, তাদেরকে বাঁচিয়ে রেখে আপনারা এই ক্যান্টনমেন্টকে কোনোদিনও বাংলাদেশের প্রয়োজনে কাজে লাগাতে পারবেন না। জনাব ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান স্যার, আপনি হাত তুলছিলেন কিছু? একটা কথা বলতে চাচ্ছিলাম, সেই কথাটা হচ্ছে সেনাবাহিনী অনেক ভালো কাজ যদি করে থাকে, অবশ্যই করেছে, কিন্তু এই অনেক ভালো কাজের মধ্যে যদি একটা এমন কোনো কাজ হয়ে থাকে যেটা খুব গর্হিত কাজ, তখনই কিন্তু সব ভালো কাজের যে সমস্ত সফলতা বা যে ক্রেডিট, এটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই জিনিসটা আমার ব্রাদার অফিসাররা অবশ্যই বুঝতে হবে। সুতরাং আমাদেরকে সেই জবাব দিতে চাইতে হবে যে আমরা কি এমন করেছি যার কারণে আজকে আমরা এত সমালোচিত হচ্ছি। আমরা এত ভালো কাজ করেছি কিন্তু তারপরও কেন সমালোচনার বাইরে যেতে পারছি না। এই উত্তরটা যদি তারা নিজেরাই খুঁজে বের করেন, তাহলে আমরা সবচেয়ে বেশি সন্তুষ্ট হবো, আমাদের আর কোনো কথা বলতে হবে না। জি স্যার, আমার শেষ কথা যেটা বলতে চাচ্ছি, ভালো কাজ যেটা করেছে সেটার ভালো মূল্যায়ন অবশ্যই হবে, কিন্তু ভালো কাজের কারণে কোনো খারাপ কাজকে আমরা লুকিয়ে রাখবো বা অগ্রাহ্য করবো, এটার তো সুযোগ নাই। জি, আমরা সিভিলিয়ান, আমরা এই সেনাবাহিনী নিয়ে আমরা খুব বেশি বিশেষজ্ঞ সাজতে চাই না। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আছেন, আমাদের সাথে থাকবেন। আমরা ধারাবাহিকভাবে সেনাবাহিনীর যেসব কর্মকর্তারা আছে তাদের মুখ থেকে তাদের বিষয়গুলো জানার চেষ্টা করব। ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার, তিনি এবং তার নেতৃত্বে একটা
একটা সেনা কর্মকর্তাদের একটা গ্রুপ আছে, তাদের ভেতরে অনেকেই আছেন যারা ধারাবাহিকভাবে আমাদের এখানে আসবেন। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা দেখবেন। আপনারাই বলবেন আমরা সেনাবাহিনীর বিষয়ে আসলে সেনাবাহিনীকে কিভাবে ঠিক করা যায়, তাদের দেশ রক্ষার জন্য আসলে কাজে লাগানো যায় সেই বিষয়গুলো পরামর্শ দেবেন। সেনাবাহিনীকে বলব যে যারা দেশপ্রেমিক আছেন, যারা এখনো চাকরিতে আছেন, তারা আমাদেরকে, আমরা মনে করবেন না যে আপনাদেরকে মানে শত্রু মনে করে তারপরে আমরা এই কথাগুলো বলছি। আপনাদেরকে বন্ধু হিসাবে আমরা পেতে চাই। এই দেশের প্রতিটি আন্দোলন, সংগ্রাম, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবখানি সেনাবাহিনীর ৫ তারিখের ঘটনাতেও যদি সেনাবাহিনী আমাদের পাশে না দাঁড়াতো, শেষ পর্যন্ত একটা রক্তের বন্যা বয়ে যেতে পারত। যে কারণে আপনাদেরকে আমাদের পাশে লাগবে, অবশ্যই লাগবে। আপনাদেরকে ছাড়া আমাদের সম্ভব না। আমরা এই দেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ৩টি বাহিনীকেই আধুনিকায়ন করতে চাই, যাতে বহিঃশক্তির যেকোনো আক্রমণ থেকে আমাদের দেশকে তারা রক্ষা করতে পারে। সবাই ভালো থাকবেন।